স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানের সাথে আছে তাইবুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সুপ্রিম কোর্টের সাবেক জজ এবং রেজিস্ট্রার জেনারেল ইকতেদার আহমেদ, আছেন মানবাধিকার কর্মী নূর খান। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, যে কথা বলতে চাই অনুষ্ঠানে আমরা মূলত আজকে নির্বাচনী প্রচারণা এবং সমসাময়িক রাজনৈতিক ঘটনা প্রবাহ নিয়ে আলোচনা করব। আলোচনাটা শুরু করতে চাই মানবাধিকার কর্মী নূর খান আপনাকে দিয়ে। আমরা দেখছি যে বর্তমান যে বড় দলগুলো তারা নির্বাচনী প্রচারণা দেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছেন। একটু মন্তব্য নির্ভর যদি আলোচনাটা শুরু করতে চাই, সবশেষে আমরা দেখেছি যে এই যে গতকাল আমরা রংপুরের জনসভায় দেখেছি যে তারেক রহমান হ্যাঁ ভোটের পক্ষে পক্ষে আহ্বান জানিয়েছেন, হ্যাঁ ভোটকে জয়ী করার আহ্বান জানিয়েছেন। এই বাস্তবতায় আজকে আমরা জামাত আমিরকে বলতে শুনেছে যে একসময় জুলাই অভ্যুত্থানকে তুচ্ছ তাচ্ছিল্য করলেও এখন জনগণের চাপে হ্যার পক্ষে বিএনপির অবস্থান নিয়েছে। আমি প্রশ্নটা এভাবে রাখতে চাই যে প্রথম থেকে বলা হচ্ছিল যে গণভোটটা দিন শেষে অনেকটা হারিয়ে যায় কিনা, একটু কম ফোকাসে আসে কিনা, দিন শেষে তাই হলো কিনা? দেখেন, প্রথম হচ্ছে যে এইবার যখন এই সনদ নিয়ে কথাবার্তা হচ্ছিল সেখান থেকে আমাদের কথাকে টানতে হবে। দেখা গেছে যে অনেকে সনদের কিছু কিছু বিষয় সম্মত হয়েছেন, অনেকে কিছু কিছু বিষয় সম্মতি জানান, নোট অফ ডিসেন্ট ছিল। এটা তো অস্বীকার করার উপায় নেই। এবং এই ভোটের মাঠে যেই ধরনের প্রচারণা লক্ষ্য করেছি আমরা, সেখানেও স্পষ্ট কোনো বার্তা অনেকের পক্ষ থেকে ছিল না, বিশেষ করে হাঁ বা না এর ব্যাপারে। একটা মানুষের ভিতরে একটা সন্দেহ দোদুল্যমানতা কাজ করেছে যে আসলে কে কার পক্ষে, হাঁয়ের পক্ষে কে, না এর পক্ষে কে। তো এটা যাক, গতকাল থেকে এই সন্দেহের দোলাচল থেকে আমরা অন্ততপক্ষে একটু মুক্তি। এবং বিএনপিকে কিন্তু এক ধরনের অভিযুক্ত করা হচ্ছিল যে বিএনপি গণভোটের পক্ষে কোনো অবস্থান নেই। তো এইটা স্পষ্ট যে গতকাল থেকে অবস্থানটা পরিষ্কার যে আমাদের দেশে বড় দুটো রাজনৈতিক দল এখন পর্যন্ত তাদের যে বক্তব্য পেয়েছি তারা হাঁ ভোটের পক্ষে কথা বলেছেন। এটি মোটামুটি একটি সন্দেহের জায়গা আমাদের দূর করেছে। কিন্তু তার পাশাপাশি আমরা যে বক্তব্যগুলো এখন প্রতিনিয়ত আমাদের শুনতে হচ্ছে, পাল্টাপাল্টি বক্তব্য বা একই বক্তব্য দুই পক্ষ থেকেই দেওয়া। যেমন সবাই চাচ্ছে ভোট কেন্দ্রে যাতে আগে ভাগে চলে যায়, যেটা এক সময় মানুষের ভিতরে একটা আশঙ্কা কাজ করছে যে এটা দেখলাম আমাদের বিভিন্ন দলের নেতারাও এই কথাটা বলছেন যে আগে ভাগে যাবেন যাতে আপনার ভোট কেউ না দিয়ে দিতে পারে। তার মানে আশঙ্কা আছে যে আমার ভোটটি অন্য কেউ দিয়ে দিতে পারে, যেটা বিগত দিনে আমরা দেখেছি। এই শুধু 3টা নির্বাচন না, তার আগেও দেখেছি যে অনেকে ভোট কেন্দ্রে যে হতাশ হয়ে ফিরে আসছেন যে তার ভোটটা দেওয়া হয়ে গিয়েছে। আরেকটা কথা আমরা শুনছি, সেটা হচ্ছে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। ভোট কেন্দ্র পাহারা দিতে হবে, এই দুটো জিনিসই কিন্তু আমাদের ভিতরে এক ধরনের সন্দেহ তৈরি করছে যে তাহলে কি একটা হচ্ছে আমার ভোট অন্য কেউ দিয়ে দিতে পারে আমি আগে ভাগে না গেলে, আরেকটা হচ্ছে যে কাঙ্ক্ষিত ফলাফল আমার ভোটটা গোনা হবে এবং সেটাই প্রকাশ হবে, এই জায়গাটাতেও সন্দেহ তৈরি করছেন। ফলে একটা দোদুল্যমানতার মধ্য দিয়েই কিন্তু আমরা নির্বাচনের মাঠে আছি এবং ভোট কেন্দ্রে যাব হয়তো বা এরকম দোদুল্যমানতার ভিতর দিয়েই। আর এইটার বাইরে যে জিনিসটা আমরা লক্ষ্য করছি সেটা হচ্ছে নির্বাচনের প্রচার কাজে দুই পক্ষেরই নারীদেরকে হেনস্থা করা হচ্ছে। বিশেষ করে নতুনভাবে যেটা আমাদের চোখের সামনে আসছে, যে পোশাক নিয়ে, হিজাব বা বোরখা ইত্যাদি নিয়ে যে কথাগুলো উঠছে বা যে ধরনের হুমকি ধামকি দেওয়া হচ্ছে, কারো কারো হিজাব খুলে ফেলা হচ্ছে, এই ধরনের কথাও কিন্তু আমরা শুনছি। এটি কোনোভাবে গ্রহণযোগ্য না, কারণ একজন মানুষের পোশাক এবং পোশাক পরিচ্ছদ চয়েস করার রাইট তার কিন্তু আছে। এইটা কোনোভাবেই নির্বাচনের মাঠ শুধু না, কোনোভাবেই এই ধরনের ঘটনা কাঙ্ক্ষিত না। যে দলই করুক না কেন, তাকে দিন শেষে কিন্তু জনগণের মুখোমুখি হতে হবে, এই জিনিসটা মনে রাখতে হবে। কারণ আপনি একটা মাথায় বাড়ি দিচ্ছেন একরকম, আর আপনি তার পোশাক পরিচ্ছদ খুলে নেবেন বা খুলে নিচ্ছেন, এটা কিন্তু ভয়াবহ রকমের ক্রাইম শুধু না, এক ধরনের পরিস্থিতি তৈরি করা। সেই দিকটা, বা কেউ প্রচারে গেল অন্য একটি দলের, সেখানেও বাধা দেওয়া হচ্ছে নারীদের বিশেষ করে। তার মানে হচ্ছে নারীদেরকে বিশেষ করে টার্গেট করা হচ্ছে কিনা, এটাও কিন্তু এখন দেখার বিষয় হচ্ছে, যে দলেরই নারী হোক।
জি, আবার আপনার কাছে আসবো। সুপ্রিম কোর্টের সাবেক জজ ও রেজিস্ট্রার জেনারেল ইকতেদার আহমেদ, এই যে ভোটের পরিবেশ নিয়ে ভোট কেন্দ্র পাহারা দেওয়ার কথা বলা হচ্ছে, এতে করে সন্দেহ তৈরি হচ্ছে, ভোট নিয়ে দোদুল্যমানতা এবং গণভোট নিয়ে এতদিন পর্যন্ত এক ধরনের বিএনপিকে এক ধরনের নানাভাবে ইঙ্গিত করার চেষ্টা করলো, আজকে পরিষ্কার করল, তো তারপরও এ নিয়ে যেই পাল্টাপাল্টি আক্রমণ। দেখুন, এখন গণভোট তো মানে এই যে হাঁ বা না, এখন বিএনপি তার অবস্থান পরিষ্কার করেছে, যদিও মানে আরও আগেই পরিষ্কার করা দরকার ছিল। আর জামাত তো হার পক্ষেই ছিল। আর যখন ওই যে জুলাই সনদ যখন স্বাক্ষর হয় তখন তো কিছু কিছু ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট ছিল ঠিকই, কিন্তু সনদ তো সকলে স্বাক্ষর করেছে। তো যাই হোক, এখন যেহেতু বড় দুইটি দল হাঁয়ের পক্ষে আছে, তো আমার মনে হয় না যে গণভোট নিয়ে কোনো ধরনের সংশয় আছে। আর ভোটের দিন ধরেন গণভোটের পাশাপাশি এমনি আমাদের সাধারণ ভোটও অনুষ্ঠিত হবে। এখন সাধারণ ভোটে এখন তো মানে প্রার্থী বলতে তো হচ্ছে বিএনপি এবং জামাত। এখন এই দুই দলের প্রতিপক্ষ, হ্যাঁ, এক দল আর দলের প্রতিপক্ষ। এখন বিএনপি থেকে বলা হয়েছে যে তারা জাতীয় সরকার করবে, এটা তারেক রহমান সাহেব বলেছেন। এবং জামাতর আমির ওবায়দুল্লাহ আজকে বলেছে যে আমরা হলো যে যারা পরাজিত হবে তাদেরকে নিয়েই আমরা মানে নির্বাচনে জয়ী হলে পরাজিতদেরকেও দেশ গঠনের সঙ্গী করা হবে। তাহলে তো দেখা যাচ্ছে যে একই মিলেমিশে চলারই একটা ইয়ে। তো ওই এখন যদি যে বিএনপি প্রধান এবং জামাত প্রধানের বক্তব্যকে যদি আমরা বিবেচনা নিই, তাহলে দেখা যাচ্ছে যে উভয়ের বক্তব্য তো মানে যদি করে মানে একই ধরনের বক্তব্য। তো এতে মনে হচ্ছে যে আমার মনে হয় যে যত ধরনের সংশয় থাকুক না কেন, নির্বাচন হবে এবং নির্বাচনে যে দলই সংখ্যাগরিষ্ঠতা পাক না কেন বা সংখ্যাগরিষ্ঠতা না পেলেও আমার মনে হয় যে একটা কোয়ালিশন গভর্নমেন্ট হবে এবং কোয়ালিশন গভর্নমেন্ট মানে রাষ্ট্র বা দেশ পরিচালনা করবে। নূর খান যে বিষয়টি বলছেন এবং রাজনীতি মাঠে আলোচনাটা আছে যে সব পক্ষ থেকে বলা হচ্ছে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে এবং এই যে নিজের ভোটটা যেন কেউ দিয়ে না দেয়, এই জায়গাটা এখনও এই সংখ্যার জায়গাটা থাকবে কেন, থাকলো কেন? না, অ্যাকচুয়ালি তো এখন তো ধরেন যে মানে একজনের ভোট আরেকজন দেওয়া তো ডিফিকাল্ট। এখন তো ধরেন আপনাকে তো আইডি কার্ড দিয়ে ভোট দিতে হবে। তো এখন ধরেন ওই যে যিনি ওই যে পোলিং অফিসার এবং প্রিজাইডিং ধরেন না 2014, 2018 এবং 2024 তো নির্বাচন তো হয়নি। তো এখন 2008-এ যে নির্বাচন হয়েছে ওই নির্বাচনও মানে নিয়েও অনেক ধরনের বিতর্ক আছে। তারপরেও মোটামুটি তো ওটা মানে বলা যায় যে গ্রহণযোগ্য ছিল। আর এই পরের যে 3টি নির্বাচনের কোনোটির কিন্তু আসলে কিন্তু মানে ওইভাবে মানে গ্রহণযোগ্যতা পায়নি বা মানে এই যে এক পক্ষের ভোটার তো যায়নি। তো এখন ধরেন যে আপনাকে তো হলো যে যখন আপনি নেবেন তো আপনাকে তো আইডি কার্ড শো করতে হবে। তো এখন আইডি কার্ড শো করে এটা তো হচ্ছিলো আমি মনে করি যে প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার, তাছাড়া হচ্ছিল সেখানে তো প্রত্যেক পার্টি মানে প্রার্থীর তো এজেন্ট থাকবে। তো প্রত্যেক প্রার্থীর যদি এজেন্ট থাকে, যেমন আগে দেখা গিয়েছে যে মানে এই যে ভোটের দিন মানে বিপক্ষ দলের এজেন্টদেরকে ঢুকতে দিত না বা ঢুকলেও কিছুক্ষণ পরে তাদেরকে বের করে দেওয়া হতো। তো এখন যেহেতু প্রতিদ্বন্দ্বী যত প্রার্থী আছে প্রত্যেকেরই যদি এজেন্ট থাকে এবং কেউ যদি জাল ভোট দিতে যায় তখন তো এজেন্ট তো চ্যালেঞ্জ করবে। তো আমার মনে হয় না যে এই ধরনের কোনো মানে অর্থাৎ এই জায়গাগুলো নিয়ে আপনি কোনো শঙ্কা আসলে দেখছেন না। জি, আবার আপনার কাছে আসছে মানবাধিকার কর্মী নূর খান, যে আজকে বিজিবির পক্ষ থেকে একটি ব্রিফিং ছিল ঢাকার, তারা জানিয়েছে যে সারা দেশে 37,000 বিজিবি সদস্য মোতায়েন থাকবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো ব্যাপক প্রস্তুতি আমরা দেখেছি, এবার 3 বাহিনী মাঠে থাকবে সব মিলিয়ে। কিন্তু ভোটের আগের আমরা তফসিল ঘোষণার পর পরিস্থিতিটি কিন্তু খুব একটা স্বস্তিদায়ক নয়। এক পুলিশ সদর দপ্তরের তথ্যই বলছে তফসিল ঘোষণার পর কমপক্ষে 201টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে, যার মধ্যে 4টি হত্যাকাণ্ডের ঘটনা রয়েছে। শেরপুরের ঘটনা তো নিঃসন্দেহে আপনি জানেনই। মানে আপনি কি ভোটের এখন পর্যন্ত আর তো 11 দিন পর ভোট, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেই তাতে মানে আশ্বস্ত হতে পারেন কিনা যে ভোটটা আসলে কোনো বিশৃঙ্খলা বড় ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটবে না? দেখেন, এখন পর্যন্ত যেই ঘটনাগুলো আমরা প্রত্যক্ষ করেছি, 201টি ঘটনা বা 4টি হত্যাকাণ্ড বা ধরেন আরও অনেক সংখ্যায় আহত হওয়া বা ঘরবাড়ি ভাঙচুর ইত্যাদি, তারপরেও বলবো যে বিগত দিনের যে নির্বাচনগুলো আমরা দেখেছি সেই তুলনায় এখন পর্যন্ত এটা সহনীয় পর্যায়ে আছে। যদিও একটি হত্যাকাণ্ড বা একটি ঘটনাও কাঙ্ক্ষিত না, কিন্তু বাস্তবতার সাথে মিলিয়ে তো আমাদের হিসাবটা করতে হবে। আরেকটা হচ্ছে আগে 18 সাল বলেন বা ওই সময়কার যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলি কিন্তু হয়েছে দলীয় সরকারের অধীনে। এইবার যে নির্বাচনটা হচ্ছে, আসার বিষয় হচ্ছে এটা কোনো দলীয় সরকারের অধীনে হচ্ছে না, এটা অন্তর্বর্তীকালীন সরকারের তত্ত্বাবধানে ইলেকশনটা হচ্ছে।
ইসি এখানে মোটামুটি অনেক ভূমিকা রাখতে পারছে। আগে তো ইসির ভূমিকা রাখার ক্ষেত্রেও অনেক বাধা আমরা লক্ষ্য করেছি। যেমন আমরা দেখেছি যে ভোটের যিনি যাই ভোট দেন না কেন ভোটের বাক্স চেঞ্জ হয়ে গেছে। এটা তো বিবিসি একেবারে প্রকাশ্যে দেখিয়ে দিয়েছে যে কিভাবে একটা বাক্স চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা দেখেছি যে ভোট গণনার সময় যেই বাক্সের ভোট গণনা করার কথা সেই বাক্স গায়েব হয়ে গেছে, নতুন করে বাক্স চলে আসছে। এগুলি পরিষ্কার। সুতরাং শঙ্কার জায়গা থাকছে, একেবারে যে আমরা শঙ্কামুক্ত হয়ে সব কিছু ভাবতে পারবো সেই অবস্থাটা নেই। আর এইবারের আরেকটা বিশেষত্ব দেখা যাচ্ছে যে এইবার মানে নির্বাচনে একটি পক্ষ কিন্তু নির্বাচনে আসতে পারছে না, এটাকেও আমাদের বিবেচনা রাখতে হবে, অনুপস্থিত। এবং সেইটা আইন কানুন ইত্যাদির কারণেই ধরেন আওয়ামী লীগ বা ফ্যাসিস্টরা কিন্তু এই নির্বাচনে আসতে পারছে না, কিন্তু নির্বাচনের বাইরে তাদের অবস্থান আছে। এখন তাদের যে সমর্থক কর্মী সেই সংখ্যাটাও যদি আমরা গত 20 বছরের হিসাব করি সেটা একেবারে কম না, সিগনিফিক্যান্ট একটা নাম্বার আছে। তাদের সিদ্ধান্তটা কি হবে? তারা কি নির্বাচনে আসছেন, মানে ভোট দিতে আসবেন না আসবেন না, এইটাও কিন্তু একটা, বা তারা কোনো উস্কানি দেবেন কিনা বা তারা কোনো সংঘাত তৈরি করার চেষ্টা করবেন কিনা, এই জিনিসগুলোও কিন্তু আছে। সবশেষে যে জিনিসটা বলা যায় সেটা হচ্ছে যে আসলে 3টা নির্বাচন বাংলাদেশের জনগণ দেখতে পারেনি, এবং ইয়াং জেনারেশন যাদের বয়স প্রায় 40-র কাছাকাছি তারা ভোট দিতে পারেনি। তো এইবার একটা আশার দিকটা হচ্ছে তারা ভোট দিতে আগ্রহী। এখন আমাদের ভিতরে যে শঙ্কাটা রয়ে গেছে এটা নির্বাচনের দিনেও থাকবে, যে ভোটটা হবে কি হবে না, তার পিছনে একটা মনস্তাত্ত্বিক কারণ আছে। দেখেন, প্রতিবার নির্বাচনের সময় সহিংসতা, সংঘাত, মারধর এগুলি এর চেয়ে অনেক বেশি হয়েছে। তারপরে একটা রাস্তায় দেখা গেছে 200 গজ পরে মাইক পোস্টার দিয়ে ভরা, বাড়ি বাড়ি যেভাবে গেছে সেই জায়গাতে যেমন পোস্টার এখন নিষিদ্ধ, মানে লাগাতে পারে না। তারপরে যেইভাবে আগে যতগুলো দল নির্বাচনে অংশ নিত সেখানেও তো সীমাবদ্ধতা আছে। যেই ধরনের প্রতিযোগিতা আমরা দেখেছি, দ্বিপাক্ষিক 3 পক্ষ বা একাধিক পক্ষ, সেই জায়গাগুলিতে কিছু ঘাটতি রয়ে গেছে। এইটার কারণে আমরা যেহেতু অভ্যস্ত যে আমাদের পাড়া মহল্লায় রাত 12টা-1টা পর্যন্ত মাইক চলবে, আমরা পড়তে পারবো না, আমরা ঘুমাতে পারবো না, সেই জায়গার থেকে তো আমাদের কিছুটা মুক্তি মিলেছে। ফলে আমরা ওই অভ্যস্তর জায়গার থেকে শঙ্কা একটা মনে মনে চিন্তা করছি। আরেকটা হচ্ছে যে আমি মনে করি যে যেহেতু আমাদের একটা সুযোগ এসছে গণতন্ত্রের পথে হাঁটার, এবং তার একটা প্রাথমিক কাজ হচ্ছে নির্বাচন, অর্থাৎ প্রতিনিধি নির্বাচন করা, সেই জায়গায় মানুষের একটা আশা থাকবে, মানুষের ভিতরে উৎসাহ থাকবে, এবং দিন শেষে একটা নির্বাচন হবে, এবং এটা খুব জরুরি। নির্বাচনের পরের কিভাবে দেশ শাসন হবে না হবে, এখন আমাদের রাজনীতিবিদরা অনেক কথা বলছেন, গুরুত্ব দেওয়ার মতো অনেক কথা তারা বলছেন। যেমন 2টি রাজনৈতিক দলেরই যে বক্তব্য, মূল বক্তব্য আমরা দেখছি ভাইয়ের কথা মতো, এই বক্তব্যতে খুব স্পষ্ট যে সবাই মিলেমিশে দেশ গড়ার একটা আকাঙ্ক্ষা তারা কিন্তু জাতির সামনে উপস্থাপন করছে বা জাতিকে এটা নাড়া দিচ্ছে। এখন নির্বাচনের পরে তাদের কথাগুলো কি দাঁড়াবে এটা বলাও কিন্তু খুব কঠিন, প্রতিশ্রুতি কতটা, অর্থাৎ তখন আবার তারা মানে এই জায়গা থেকে সরে যান কিনা, সেটা আমাদের দেশের প্র্যাকটিস তো আমরা দেখেছি, সেই জায়গাতে একটা শঙ্কা থাকে। আরেকটা জিনিস এইবার নির্বাচনের বৈশিষ্ট্য, সেটা হচ্ছে আগে নির্বাচনে বড় দলের মার্কা নেওয়ার জন্য পাগলের মতো, নির্লজ্জের মতো বড় দলগুলির কাছে ছুটাছুটি করত মার্কা নেওয়ার জন্য, মার্কা পাওয়ার জন্য। নিজের দলকে, মানে নিজের দলের মার্কা ভুলে যেয়ে এই কাজটা করতো, এবং সেটা অনেকটা দাসসুলভ ছিল, অনেকটা নির্লজ্জের মতো আত্মসমর্পণ ছিল। সেইটা কিন্তু এইবার নেই। এইবার আপনি কোনো দলের প্রতীক নিতে হলে সেই দলে যোগ দিতে হবে, অথবা আপনার দলের প্রতীক নিয়ে আপনি জোটে ভোট করবেন। এইটাতে এক ধরনের নৈতিক জায়গাটা একটু সমুন্নত হওয়ার একটা চেষ্টা লক্ষ্য করছি। জি, ইকতিদার আহমেদ, বলছিলাম যে নির্বাচনের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে, এই যে বিজেপি সহ সবার যে প্রস্তুতি, নূর খান বলছেন, এবং এটা ঠিক যে এখন পর্যন্ত যদি বলি সহনীয় পর্যায়ে, এই সহনীয় পর্যায়টা শেষ পর্যন্ত থাকবে, একটি ঘটনাও কিন্তু এই জায়গাটা শেষ পর্যন্ত থাকবে কিনা, এবং আমি প্রশ্নটা রাখতাম তার আগে নূর খান বলছেন যে তারপরেও যে মাঠে আলাপ নির্বাচন কি হবে, এই সংখ্যার জায়গাটা কেন থাকে, কেন থেকে যায়? দেখুন, এখন তো ধরেন এই যে নির্বাচনটা যে হচ্ছে
দলীয় সরকারের অধীনে তো নির্বাচন হচ্ছে না, এটা নুরগনি সাহেবও বলেছেন। এখন দলীয় সরকারের অধীন যদি নির্বাচন হয়, দলীয় সরকার নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করে, এবং আমরা দেখেছি যে 2014, 2018 এবং 2024 এই 3টি নির্বাচন দলীয় সরকারের অধীনে হয়েছে। এবং এর আগেও বাংলাদেশে যদি আপনি নির্বাচনী ইতিহাস পর্যালোচনা করেন, যে দলীয় সরকারের অধীনে যতগুলো নির্বাচন হয়েছে প্রতিটিতেই কিন্তু দলীয় সরকার বিজয়ী হয়েছে। অভিযোগ এসেছে নানা। আর দলীয় সরকার বহির্ভূত সরকার অধীন যে 4টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, 4টি নির্বাচনেই দেখা গেল যে নির্বাচনের অব্যবহিত পূর্বে যারা ক্ষমতাসীন ছিল তারা নির্বাচনে পরাভূত হয়েছে। তাহলে এখন আমরা তো আর এখন তো যে যারা দলীয় সরকার ছিল তারা তো আর নাই, তারা তো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ না। তো এখন ধরেন বিএনপিও বিরোধী দলে ছিল, জামাতও বিরোধী দলে ছিল, এবং এই দুই দলের মধ্যেই হলো মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আর কি। এখন দেখা যাক যে ভোটাররা তো ভোট কেন্দ্রে যাবে, নির্বিঘ্নে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। আসলে তো বিভিন্ন জনমত জরিপও হয়েছে, এবং জরিপে দেখা গিয়েছে যে মানে ফাইটটা হয়তো নেক টু নেক ফাইট হবে। তো যাই হোক, যে এই মানে ভোট গ্রহণ না হওয়া পর্যন্ত বা ফলাফল প্রকাশিত না হওয়া পর্যন্ত তো আসলে তো বোঝা যাচ্ছে না যে আসলে যে মানে কারা বিজয়ী হবে। সরকারের এখন পর্যন্ত যত প্রস্তুতি, যা মানে প্রস্তুতি, তাতে আপনি সন্তুষ্ট কিনা বা আশ্বস্ত হতে পারেন কিনা একজন ভোটার হিসেবে, একজন নাগরিক হিসেবে? এখন ধরেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে তো নির্বাচন কমিশন মোটামুটি যে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করার ব্যাপারে বদ্ধপরিকর। আর বিভিন্ন রাজনৈতিক দলও তাদের কর্মসূচি দিয়েছে, এবং তারাও তাদের ভোটারদের কাছে যাচ্ছে, বিভিন্ন সভা সমাবেশে তারা তাদের বক্তব্য পেশ করছে। আর নির্বাচনে যে সহিংসতা, এটা হয়তো যদিও 4 জন মারা গিয়েছে, কিন্তু অতীতে তো ধরেন ইভেন যে এই বিরোধী দলবিহীন নির্বাচন হলেও দেখা গেছে যে সহিংসতা কিন্তু আরও অনেক বেশি হয়েছে। তো সেই দিক থেকে চিন্তা করলে বা সেই দিকটা বিবেচনায় নিলে আমার মনে হয় যে নির্বাচন আলটিমেটলি নির্বাচন হবে, এবং নির্বাচনের পর মানে সরকারও গঠন হবে। এবং এখন প্রশ্ন হচ্ছে যে এবং আমরা যে কথাটা বলছি যে গণতান্ত্রিক ধারাবাহিকতাটা আসলে অব্যাহত রাখাটা খুব জরুরি, অবশ্যই জরুরি। আর হলো যে এখন হলো যদি মানে আমাদের তো 300 আসন, এখন 300 আসনের মধ্যে হচ্ছিল কেউ যদি 150 আসন যদি পায়, 150 বা 151 আসন যদি পায়, তাহলে ধরেন তার পক্ষে হচ্ছিল সরকার গঠন করা খুবই সহজ। আর যদি ধরেন 140 হলো, 145 হলো, তখন তাকে হয়তো একটা কোয়ালিশন গভর্নমেন্ট করতে হবে। এখন নির্বাচনের ফলাফল ঘোষিত না হওয়া পর্যন্ত তো বলা যাচ্ছে না। এখন আমাদের সংবিধানে যেটা বলা আছে যে মানে যিনি হলো যে সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের যিনি আস্থাভাজন, তাকে রাষ্ট্রপতি এই প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ দিবেন। অর্থাৎ ভোট হওয়া পরবর্তী, ভোট ধরেন আজকে হয়ে গেল, তারপর ধরেন কালকে বা পরশু 2 দিন পরে, 3 দিনের মধ্যে তো শপথ হয়ে যাবে। এখন শপথ হওয়ার পরে হলো প্রধানমন্ত্রী নিয়োগ। এখন কাকে প্রধানমন্ত্রী নিয়োগ করবেন? এখন যদি 150 যদি হয় তাহলে তো কোনো অসুবিধা নাই, কিন্তু 150 যদি না হয় তখন হয়তো রাষ্ট্রপতিকে মানে চিন্তা করতে হবে বা বিবেচনায় নিতে হবে যে এই যে 140 বা 145 যিনি পেল বা 120 যিনি পেল, কাকে তিনি আহ্বান করবেন সরকার গঠনের জন্য। নূর খান, আমি এই জায়গাটিতে যেতাম, ইকতেদার আহমেদ ওই প্রসঙ্গটি তুলে নিয়ে যে জরিপ, আমি যদি সবশেষ একটি জরিপের কথা বলি, গতকাল ইনোভেশন কনসাল্টিংয়ের যে একটি জরিপ, সেখানে দেখা গেছে যে 47% বেশি মানুষ, অর্থাৎ 47.6% উত্তরদাতা মনে করেন যে তারেক রহমান ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, 22.5 মনে করেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান, এভাবে মানে দিন শেষ। এবং এর আগেও কিন্তু নানা জরিপ আছে, এবং যেহেতু এখনও সময় আছে, নিঃসন্দেহে আরও কিছু জরিপ আমরা দেখতে পারবো। মানে প্রশ্নটা এভাবে রাখতে চাই, দিন শেষে ভোটের মাঠে আসলে এইসব জরিপ খুব একটা ভোটারকে প্রভাবিত করে কিনা? প্রথম হচ্ছে দেখেন, আমাদের দেশে কিন্তু এই জরিপের প্রভাব আমরা দেখি না। বিগত দিনেও আমরা অনেক সময় অনেক রকম জরিপ দেখেছি, তো সেটা বিশ্বাসেরও জায়গা পায় না, এটাও আমরা লক্ষ্য করেছি। এমনকি আমাদের দেশে বিদেশিরা এসে জরিপ করেছে, এবং সেই জরিপের সাথেও অনেক ক্ষেত্রেই মিলে নেই। আর আমাদের মতো দেশগুলিতে জরিপ করা একটা কঠিন কাজ, এবং সেখানে নিরপেক্ষ একটা অবস্থান নেওয়া, সেটাও কিন্তু যারা জরিপ কাজের সাথে সম্পৃক্ত হন, কারণ আমরা তো অনেক রাজনীতির সাথে যুক্ত মানুষ, এইটা একটা। আরেকটা হচ্ছে, আমি ভাইয়ের সাথে একমত যে একেবারে নেক টু নেক ইলেকশনটা মানে ধারণা করা হচ্ছে, এবং যদি ধারণাটা সেরকম হয় তাহলে এই নির্বাচনে কিন্তু উত্তেজনা থাকবে, এবং এই উত্তেজনাটা নির্বাচনের ফল ঘোষণা পর্যন্ত থাকবে। ফলে এরকম একটা পরিস্থিতিতে নির্বাচনের দিনটা আমরা কিভাবে অতিবাহিত করব, সেটা নিয়ে কিন্তু একটা
সন্দেহ, দোলুদ্যমানতা জনগণের ভিতর কাজ করতে পারে। আমি বলছি না কাজ করবে, কারণ যখন ধরেন ফুটবল খেলার মাঠে আমরা যখন দেখি যে একেবারে কাছাকাছি অবস্থা, কে গোল দিবে বলা যাচ্ছে না, তখন শেষ মুহূর্তগুলো কিন্তু প্রচণ্ড রকম উত্তেজনা থাকে, এক্সট্রা টাইম তো খুবই উত্তেজনা এবং উত্তেজনা থাকে। কখনো কখনো মাঠে কিন্তু প্রবেশ করে জনগণ এবং পুরো জিনিসটাকে ভণ্ডুল করে দেয়। তো সেই দিকটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। আরেকটা জিনিস হচ্ছে, এইখানে আপনাদেরকে একটা বিশেষ জিনিস দেখেন, এর আগে যতবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে অন্য দলের সাথে হয়েছে, এইবার কিন্তু যারা জোটবদ্ধ ছিলেন আগে, তাদের নিজেদের ভিতরে দীর্ঘদিন জোটবদ্ধ ছিলেন, তাদের নিজেদের ভিতরে প্রতিযোগিতাটা হচ্ছে, এবং সেইটাকে উভয় দলের ভিতরই সম্মানজনকভাবে বিবেচনা করে কিনা। এই প্রতিযোগিতা তো অবশ্যই হওয়া উচিত, প্রতিযোগিতাটাকে সম্মান করা অর্থাৎ মেনে নেওয়া, সেই মনোভাবটা আসলে এখন কতটা ধৈর্য দিচ্ছে দেখাতে পারে, সেটা কিন্তু জরুরি একজন সাধারণ মানুষ হিসাবে মনে করি। আর বিশেষ করে আমার যে জায়গাগুলিতে যে নির্বাচনী প্রচারণার ভিতর যেই জিনিস, যে উত্তাপ আমরা লক্ষ্য করছি এবং যেই ধরনের নতুনত্ব লক্ষ্য করছি, এইটা মানে আমি তো এখনও স্বাভাবিকভাবে মেনে নিতে পারছি না যে একজন নারী যিনি প্রচার কাজে অংশ নেবেন তার পরিচ্ছদপত্র খুলে ফেলা হবে বা খুলে ফেলার চেষ্টা হবে, এইটা কোনোভাবে আমি গ্রহণ করতে পারছি না। দুর্ভাগ্য, সে যে দলেরই হোক, যে মতেরই হোক, একজন মানবাধিকার কর্মী হিসাবে তো এইটা কোনোভাবে আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না, আমি কল্পনাও করতে পারছি না। আর যেখানে এটা অনেকটা ধর্মীয় পোশাক, যেমন যিনি ওইটাকে কি বলেন, ওই বোরখা বা হিজাব পরেন, তিনি ধর্মীয় কালচারের জায়গা থেকে এটা পড়েন, নির্দেশনার জায়গা থেকে পড়েন, সেটাকে আপনি জোর করে তার স্বাধীনতার উপরে, বিশ্বাসের উপর আপনি যখন এইভাবে আঘাত দিবেন, কেউ কেউ খুশি হইতে পারে, কিন্তু এটা খুশি হওয়ার কোনো জায়গা নেই। এটি অনেক বড় অপরাধ এবং এটা আমাদের মানে সংস্কৃতি, আমাদের ধর্মের উপরে মানে এক ধরনের প্রভাব ফেলতে পারে। সুতরাং এই ধরনের কাজ কোনোভাবে কাম্য না, ভবিষ্যতে আর একটি ইনসিডেন্টও যাতে এরকম না ঘটে। আহমেদ, আপনাকে একই প্রশ্ন রাখতে চাই যে জরিপ, আপনি যেও কিছুটা বলছিলেন, এই যে জরিপের ফলাফল আরও কয়েকটা দিন বাকি, নিঃসন্দেহে আরও জরিপ আসবে, কিন্তু আমরা দেখি যে নূর খান বলছিলেন যে বাইরের দেশের জরিপগুলো যতটা দিন শেষে আমরা দেখি ভোটের মাঠের সাথে অনেকটা মিলে যায়, আমাদের কি এরকম হয় না? এবং জরিপগুলোরই অনেকটা প্রশ্ন ওঠে। এখন আমাদের দেশে যে জরিপ হয়, যে আপনি এখন ধরেন আপনি কাকে মানে এই জরিপে কাকে পক্ষ করছেন, সেটা হচ্ছিল মূল বিষয় আর কি। যে এখন দেখা যাচ্ছে যে আপনি 1000 লোক বা 10,000 লোক স্যাম্পলিংটা করার সময় আমি কাদের করছেন। এখন ধরেন যদি এই এখন তো মাঠে হচ্ছিল বিএনপি এবং জামাত, এখন যদি আপনি বিএনপি সমর্থকদেরকে নিয়ে করেন তাহলে ধরেন এক ধরনের ফলাফল আসবে, জামাত সমর্থকদেরকে নিয়ে করলে এক ধরনের ফলাফল আসবে। তো বাইরে আমরা যেটা দেখেছি, বাইরেও কিন্তু জরিপের ফলাফল কিন্তু মানে এই যে ভোটে মাঠে ঠিকভাবে প্রতিফলিত হয় না, কিন্তু এক্সিট পোল যেটা, অর্থাৎ ভোট দেওয়া পরবর্তী যে ফিরে আসা, ওই এক্সিট পোল দেখা গেছে যে ব্রিটেনে গত 50 বছরের ইতিহাসে দেখা গেছে যে খালি একটা মানে এক্সিট পুল তাদের ভুল হয়েছে। আপনার হচ্ছিল এক্সিট পুলে মানে তারা যেটা করে মানে ভোট দিয়ে আসার পরে তো ওই পুলটা করা হয়, তো একদম সঠিক ফলাফল আসে আর কি। এখন এক্সিট পুল ছাড়া এই ধরনের জরিপের মানে বিশ্বাসযোগ্যতা আমার মনে হয় বা গ্রহণযোগ্যতা খুব বেশি না। নূর খান যে বিষয়টি বলছিলেন যে এবার মানে রাজনীতি মাঠে এমন দুটি প্রতিপক্ষ যারা দীর্ঘদিন এক আন্দোলন সংগ্রামে সহযোদ্ধা ছিল, সেইখানে শেষ মুহূর্তে খুব একটা যদি হাড্ডাহাড্ডি লড়াইয়ের জায়গায় যায়, সে জায়গায় খুব বেশি শঙ্কার জায়গাটাও থাকে। আপনি কি তাই মনে করেন কিনা? না, শঙ্কা তো ধরেন সবসময় মানে শঙ্কা থাকবেই। এখন যদি ধরেন যদি 150 যদি পায় তাহলে একটা ক্লিয়ার পিকচার, তাহলে কোনো অসুবিধা নেই, সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেল। আর 150-এর নিচে যদি হয় তখন হয়তো একটা মানে দেখা দিবে যে এই ধরেন এটা হচ্ছিল যে 1996 সালে যখন এই যে এটা হচ্ছিল 7ম সংসদ নির্বাচনে, যে আওয়ামী লীগ ছিল 140 বা 42 আর বিএনপি ছিল 116। তো তখন আমি নিজে ইলেকশন কমিশনে ছিলাম। তো তখন ধরেন এই বিএনপির পক্ষ থেকে তখন বলা হচ্ছিল যে এই মানে বেশ কিছু আসনের পুনর্নির্বাচনের জন্য করা হয়েছিল আর কি। তো যাই হোক, পরবর্তীতে হয়তো 10টি আসনের মধ্যে পুনর্নির্বাচন হয়েছিল, বাকিগুলোতে হয় নাই আর কি। তো এরকম যদি হয়, যদি কেউ যদি ক্লিয়ার মেজরিটি যদি না পায়, ইভেন 91-তে যে নির্বাচন হয়েছিল সেখানে তো আপনার বিএনপি তো এই যে 150 আসন পায়নি।
জামাতের সমর্থন নিয়ে কিন্তু বিএনপি সরকার গঠন করেছিল, এই যে 1991 সালে যে ইয়ে হয়েছিল। তো এছাড়া হচ্ছিল অন্যান্য নির্বাচনগুলোতে দেখা গিয়েছে যে মানে 2/3 মেজরিটি নিয়ে মানে এই যে সরকার গঠন করেছে 2/3 মেজরিটি, বা যেমন এই যে 73 সালের নির্বাচনে বলেন বা 79 সালের নির্বাচনেও মানে 2/3 মেজরিটি হয়েছিল, যে শরিক দলের ভোটকে ইয়ে করলে 2/3 হয়েছে আর কি। তো এখন ধরেন যদি এই 151 হয়ে যায় তাহলে তো কোনো অসুবিধা নাই, কিন্তু 151-র নিচে যদি হয় তাহলে তো ধরেন মানে উদ্বেগ বা উৎকণ্ঠা এটা থাকবেই। জি, নূর খান, এবার ভোটের মাঠে গুপ্ত এই শব্দটি খুব বেশি আলোচনায়। যদি এবার বলতে চাই, একটু আগে যখন বগুড়ায় দুঃখিত সিরাজগঞ্জের জনসভায় তারেক রহমান বলছিলেন যে যারা ষড়যন্ত্রকারী তাদের দেখা মাত্র গুপ্ত বলার আহ্বান জানিয়েছেন তিনি। আবার কেরানীগঞ্জে আমরা দেখেছি জামাত আমির বলছেন যে যারা এখন গুপ্ত খুঁজছে তাদের নিজেদের আয়নায় নিজের চেহারা দেখা হচ্ছে। এই যে গুপ্ত, দখলবাজ, চাঁদাবাজ এবং ধর্ম, এই জায়গাগুলো এবার নির্বাচনে খুব বেশি ব্যবহার হচ্ছে। হ্যাঁ, কারণটা হচ্ছে যে 5ই আগস্টের পর আমরা নানা ঘটনা প্রত্যক্ষ করেছি। বিভিন্ন রাজনৈতিক দল যেমন শিক্ষা প্রতিষ্ঠান দখল করেছে, মসজিদ মাদ্রাসা দখল করেছে, মানে কমিটি পরিবর্তন করেছে, বা বিশেষ বিশেষ মানে কি পয়েন্টগুলিতে তাদের নিজস্ব লোকদের বসিয়ে দেওয়ার চেষ্টা করেছে, হাট মাঠ ঘাট দখল করেছে, চাঁদাবাজি করেছে, বালুমহল দখল করেছে। আমরা কোনো রাজনৈতিক দলের এই ব্যাপারে কিন্তু পদক্ষেপও দেখেছি, কিন্তু দুর্ভাগ্যজনক সেই জায়গা থেকে কিন্তু মুক্ত হতে পারিনি। আবার যতটা ঘটনা ঘটেছে তার চেয়ে বেশি প্রচারও আমরা দেখেছি। আবার এই ভোটের মাঠে ধর্মীয় প্রচারণার কথাও শোনা যাচ্ছে যে অমুককে ভোট না দিলে ধর্ম বাঁচানো যাবে না, বা জান্নাতের টিকিট, এই যে ধরনের বিষয়গুলো সামনে চলে আসছে। আবার কেউ আছেন, এই যেটা গুপ্ত কথাটা হচ্ছে যে তাদের কিছু মানুষ আছেন যারা প্রকাশ্যে রাজনীতির সাথে ওইভাবে দেখা যায় না, কিন্তু এখন তারা এক ধরনের প্রচারণার ভিতর যুক্ত হচ্ছেন। এটা হওয়াটা অস্বাভাবিক কিছু না, কারণ একটা রাজনৈতিক দলের নানান কৌশল থাকতে পারে, নানানভাবে তিনি প্রচার কাজে অংশ নিতে পারেন। কিন্তু এখন এইটা যেহেতু সামনে চলে আসছে, সেহেতু আমার কাছে মনে হচ্ছে এটা এক ধরনের রাজনৈতিক বক্তব্য। এইটার পিছনে তেমন মানে মানে গুরুত্ব দেওয়ার কিছু নেই, কিন্তু তারপরেও এই ঘটনাগুলি কিন্তু অনাকাঙ্ক্ষিত যে কোনো জিনিসের মানে জন্ম দিতে পারে। মানে শঙ্কার জায়গাটা হচ্ছে ওখানে। আমাদের দেশের রাজনীতিবিদরা যদি এইসব ভাষার প্রয়োগের ক্ষেত্রে আরও সতর্ক হন, তাহলে মানুষের ভিতর সন্দেহ দোদুল্যমানতা এটা কেটে যাবে। তবে তারপরও বলবো যে এখন পর্যন্ত আমাদের দেশের রাজনীতিবিদরা নির্বাচনের মাঠে যথেষ্ট ধৈর্য দেখাচ্ছেন। দুই দলের মানে বিষয় বলবো, কাউকে খাটো করার বিষয় না। এবং এইভাবে যদি আমরা নির্বাচনটা পার করে দিতে পারি এবং গণতন্ত্রের পথে যদি মাইল ফলকে স্পর্শ করতে পারি যাত্রা, তাহলে অনেকটা ঝঞ্ঝামুক্ত আমরা থাকতে পারবো। যদি সেটা না হয় তাহলে একটা ঘোলাটে পরিস্থিতি আমাদের সামনে অপেক্ষা করবে। মনে রাখতে হবে আমাদের দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা কিন্তু ভালো না। আপনারা দেখেছেন একটার পর একটা ব্যাংক ধসে যাচ্ছে, আমরা দেখছি অনেক মানুষ বেকার হয়ে যাচ্ছে, চাকরির বাজার কিন্তু মানে খুবই খারাপ। তারপরে বাজার মানে প্রতিনিয়ত আপনি দেখেন জিনিসের দাম কিভাবে বাড়ছে। গ্যাসের দাম মানে এই যে এলপিজি সিলিন্ডার ডাবলের কাছাকাছি চলে গেছে, কোনো ক্ষেত্রে সেটাও অতিক্রম করছে। 1 মাসের উপরে এটা, কিন্তু কোনো ব্যবস্থা মানে কেন এটা হচ্ছে এটাই বের করা যাচ্ছে না বা নিয়ন্ত্রণ করতে পারছে না। একেবারে যে অভাব তা না, আছে, কিন্তু দাম বাড়িয়ে বিক্রি করার যে প্রবণতা, সিন্ডিকেট বলেন যাই বলেন, কি হচ্ছে এটা সরকারের দায়িত্ব, এটা বের করা। এই জায়গাগুলি কিন্তু এক ধরনের খুব খারাপ বার্তা দিচ্ছে আমাদের অর্থনীতি, আমাদের ব্যবস্থাপনায়। এই জায়গা থেকে কিন্তু পরবর্তী সরকারকে বেরিয়ে আসতে হলে বা পরবর্তী সরকারের এই জায়গাগুলি যখন গুরুত্ব দিয়ে এগোতে যাবেন, অনেক ধরনের বাধার সম্মুখীন হবেন। এই জন্য যদি একটা সমঝোতার মধ্য দিয়ে সরকার পরিচালনা হয় আগামীতে, সেই ক্ষেত্রে হয়তো আমরা কিছুটা রেহাই পাবো। জি, ইকতেদার আহমেদ, এই যে সমঝোতার মাধ্যমে আগামী সরকারটা পরিচিত হওয়া দরকার, কিন্তু এখন ভোটের মাঠে যে অবস্থা, সেই সমঝোতা হবে একসাথে পথ চলে, যদিও বড় দুই দলই বলছে, কিন্তু দিন শেষে আমাদের দেশের রাজনীতি আমরা এই চর্চাটা দেখি না। এটা দরকার তো অবশ্যই। না, সমঝোতা তো ধরেন যদি হয় তাহলে এটা আমি মনে করি যে দেশের জন্য কল্যাণকর এবং দেশের জন্য মঙ্গলজনক। এখন ধরেন বিএনপি এবং জামাত তো একসাথেই ছিল,
2001-এর নির্বাচনে তো তারা তো জোটবদ্ধভাবে নির্বাচন করেছে, বা 1991 সালেও দেখা গিয়েছে যে জামাত যদিও সরকারে অংশগ্রহণ করেনি, কিন্তু বিএনপিকে সরকার গঠনে তারা সাহায্য করেছে। তারপরে ধরেন 2008-এর থেকে দেখা গেল যে তারা মানে এই যে 2008-এ যে নির্বাচন হয়েছে ওই নির্বাচনে তারা পৃথকভাবে তারা প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছিল। তো যাই হোক, যে বা আবার দেখা গিয়েছে যে 1991 খ্রিস্টাব্দে যদিও জামাতের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করেছিল, কিন্তু পরবর্তীতে যখন সংসদ থেকে পদত্যাগ করে তখন কিন্তু আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং জামাত ইসলামী এই তিন দল কিন্তু সমবিবাহারে এই তিন দল কিন্তু একসঙ্গে কিন্তু সংসদ থেকে পদত্যাগ করে, এবং তখন হয়েছিল যে বিএনপিকে ওই যে ষষ্ঠ সংসদ নির্বাচনের আয়োজন করতে হয়। তো এখন ধরেন এই যে 2006 পরবর্তী তো ধরেন বিএনপি আর জামাত তো আর নাই, এই যে জোটে নাই। জামাতের কর্মসূচি নিয়ে আছে, বিএনপির কর্মসূচি নিয়ে আছে, এবং এখনও দেখা যাচ্ছে যে দুই দল তাদের পৃথক কর্মসূচি নিয়ে জনগণের সামনে তাদের বক্তব্য উপস্থাপন করছে। এখন জনগণ ভোটের দিন হয়তো সিদ্ধান্ত নেবে যে এরকম কিছু তো আছে যে যারা হলো যে দলীয়, তারা তো হলো যে দলের পক্ষে ভোট দিবে, আর যারা হলো যে যে সুইং ভোটার যেটাকে বলা হয় আর কি, তো তারা হয়তো নির্বাচনের দিন। আপনার কাছে একই প্রশ্ন একটু রাখতে চাই যে এইবার ভোটের মাঠে একটু বেশি এই যে ধর্মকে আনা, চাঁদাবাজ, এই দুর্নীতিবাজ, এই জায়গাটিকে খুব বেশি আনার কারণটা কি আপনার কাছে কি মনে হয়? না, এইবার না, এটা কিন্তু সবসময় কিন্তু এটা যেমন এই যে চাঁদাবাজ বলেন, দখলদার বলেন, এগুলোর ব্যাপারে বক্তব্য সবসময় এসেছে। ধর্ম তো আগে তো ধর্মভিত্তিক রাজনীতি তো ছিল না। আপনার হলো যে এটা হচ্ছিল বাংলাদেশে যে 72-এর সংবিধানে ধর্মভিত্তিক রাজনীতি ছিল না, আবার হচ্ছিল পঞ্চম সংশোধনী পরবর্তীও কিন্তু ওই যে ধর্মভিত্তিক রাজনীতির অবসান করা হয়েছে। তো এখন তো ধরেন এখনও কিন্তু পঞ্চম সংশোধনী তো এখনও পঞ্চদশ সংশোধনী, পঞ্চম সংশোধনীর মাধ্যমে ধর্মভিত্তিক রাজনীতির অনুমোদন হয়েছে। সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে ধর্মভিত্তিক রাজনীতি সংবিধানে স্থান পেয়েছে, আর এর আগে কিন্তু 72-এর সংবিধানে ধর্মভিত্তিক রাজনীতি ছিল না। আবার পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে কি করা হয়েছে, 72-এর যে ধর্ম বিষয়ে 72-এর সংবিধানে ফিরে যাওয়া হয়েছে। তো এখন পঞ্চদশ সংশোধনী তো এখনও বহাল আছে। দেখেন, একটা জিনিস একটু যোগ করতে চাচ্ছি, এইবারের কিন্তু দৃশ্যপটে অদৃশ্য কিছু শক্তি কিন্তু আমরা উপস্থিত হতে দেখছি। যেমন এর ফলে যেটা দেখি যে কোনো সময় মব তৈরি হয়, যে কোনো সময় যে কোনো জায়গায় আঘাত দেওয়া হয়, যে কোনো সময় যে কোনো জিনিস পুড়িয়ে দেওয়া হয়, এই যে ঘটনাগুলো, এইটা কিন্তু অদৃশ্য কিছু কিছু গ্রুপ এই কাজগুলির সাথে যুক্ত হচ্ছে। এই গ্রুপগুলোকে কারা ব্যবহার করছে বা করতে পারবে নির্বাচনে, সেটাও কিন্তু একটা দেখার বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আওয়ামী লীগের মতো একটা বড় সংগঠন ফ্যাসিস্ট, তারা কিন্তু নির্বাচনের বাইরে থাকছে। ফলে এইটাকে ভবিষ্যতে কিভাবে এই চ্যালেঞ্জটা কিভাবে মোকাবেলা করবে বা এইটাকে কিভাবে অ্যাড্রেস করবে, সেটাও কিন্তু একটা বড় বাধা হিসেবে সামনে আসবে। বেশ কিছু জায়গায় গুপ্ত যে কার্যক্রম, এটা ভয়াবহ রকমের বেড়েছে। আপনি চিন্তা করতে পারেন যে কয়েকজন মানুষ মিলে যে কোনো কিছু ঘটায় দিতে পারছে, যে কোনো সন্ত্রাস তৈরি করতে পারছে, এবং এখন পর্যন্ত এটা কিন্তু নিয়ন্ত্রিত না। এখন পর্যন্ত এইটা দৃশ্যপট থেকে বিলীন হয়ে গেছে, এটা বলা যাবে না। এরা এই নির্বাচনে, বিশেষ করে নির্বাচনের শেষ সময়ে এদের ভূমিকাগুলি কি হবে সেটা নিয়ে আমরা জানি যে এই যে গণমাধ্যম বলি বা দুর্নীতি দমন কমিশন বলি বা এই যে পুলিশ, বেশ কিছু জায়গায় যে প্রত্যাশিত সংস্কার ছিল সেগুলো আমরা দিন শেষে এই অন্তর্বর্তী সরকারের মেয়াদে হতে দেখিনি। এগুলো নিয়ে এক ধরনের আক্ষেপ আছে। আগামী নির্বাচিত সরকারের জন্য তো এই সংস্কারগুলো একটা বড় চ্যালেঞ্জ হবে। আগামী নির্বাচন আগামী সরকারের জন্য সব কিছুই কিন্তু চ্যালেঞ্জ। আপনি দেখেন, আমি দিতে পারবো না, কিন্তু আমি এমন জিনিস ঘোষণা করে যাচ্ছি যেটি খুব খুবই দুরূহ একটা কাজ হবে আগামী সরকারের জন্য। এই যে পে স্কেল বা আরও যে জিনিসগুলো যেগুলো আমরা একেবারে শেষ মুহূর্তে আসে কেন যেন তড়িঘড়ি করে ফেলতে চাচ্ছি, এইগুলি প্রত্যেকটাই কিন্তু পরবর্তী সরকারের জন্য একেবারে সময় নিয়ে আপনি তো তাই মনে করেন কিনা যে আগামী নির্বাচিত সরকারের জন্য বেশ কিছু চ্যালেঞ্জ আছে? একেবারে ছোট চ্যালেঞ্জ তো ধরেন বাংলাদেশের রাজনীতি যদি আপনি বিবেচনা নেন, সবসময় কিন্তু চ্যালেঞ্জ থাকে। এই চ্যালেঞ্জকে মোকাবিলা করে আপনাকে চলতে হবে। জি, আপনাদের দুজনকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, যে কথা বলতে চাই আজ এ পর্যন্তই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।